দেবীপক্ষ, কলমে দুর্গা বেরা। শারদীয়া দেবীপক্ষ ঢাকে কাঠির গোল। স্বর্গলোকে তুমি অভয়া, এখানে যৌন শোরগোল। তোমার জন্য মহালয়া আবাহন, জলে তর্পণ। সাত সকালে মাঝ জলেতে সশব্দে মন্ত্র উচ্চারণ। তুমি নাকি অসুর দলনী, ত্রিলোক তোমার পায়ে। জাগো দশপ্রহর অনধারিণী, কারা যেন গায়। কোথায় রণ চণ্ডী, কোথায় কোথায় বধ হওয়া অসুর। তোমার অংশ ধর্ষিতা যেন, দোষী অসুর বেকসুর। আইন সভা দেখা কাইন, তাতে কে পায় ভয়। শ্রীনতা হানি যৌন হানিতে, হে পুরুষ তোমার জয়। প্রিয় মানুষ, আবেগী মন, যৌবন মাঝ দরিয়ায়। অন্ধকারে নিষিদ্ধ প্রেমের শুভ মহরত হয়। হালকা দেহ গাঢ় উপভোগ, যৌন আসক্তি ফাঁদে। যে দেখো পিতৃগৃহে তোমার অংশ কাঁদে। একেবারে নতুন একটা চমক না, কত অন্যরকম একটা মাত্রা। এই জন্যই তো বলে যে সময়ের সাথে সাথে বদলে গেছে কিন্তু অনেক কিছু। পরবর্তী কবিতা রমা চোংদারের কলমে, ওম শান্তি। হে প্রতিভা শিল্পী, তোমার শৈল্পিক সত্তার সূক্ষ্ম অনুভবে আমি মৃন্ময়ী। এক মেটে দো মেটে দিতে দিতে নিরাকার থেকে সাকারের রূপ দিয়েছ আমায়। তোমার চেতনায়, তোমার সাধনায় আমার মণিপুর চক্রের জাগরণ। তোমার একাত্ম তুলির টানে আমার আজ্ঞা চক্রে দিব্য দৃষ্টির বিচ্ছুরণ। তোমার ইরা পিঙ্গলা সুষুম্নার মধ্য দিয়ে বয়ে চলেছি আমি। তুমি আমি, আমি তুমি। হে মৃৎশিল্পী, শ্মশানের ওই চিতার আগুন রং আমার সারা শরীরে মাখিয়ে দাও। আলো আলো প্রজ্ঞার আলো ছড়াতেই পৃথিবীতে। মায়ার পর্দা ছিঁড়ে সচিদানন্দে ভেসে যাক অস্থি। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। অসাধারণ, আর কোনো কথা নয়। ভালো লাগছে না বলুন শুনতে? পরের পেশকশ কি আছে শুনে নেব। কলমে মৃন্ময়ী চৌধুরী। বাগান মানে কয়েকটা ফুল গাছ, নকশা করা দেবদারু গাছ আর ভ্রমরের ভালোবাসা। কিন্তু এইসব বাদেই আজ শোনাবো এক বাগানীয় রূপকথা। ছোট ছোট ঘাস ফুলবর্তী বাগানটাতে এলেই আমার পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত একটা পরম তৃপ্ততা এসে জড়িয়ে ধরে। 2 বছর আগে বড্ড গুছিয়ে বানিয়েছিলাম বাগানটা। বাঙালিদের পরিচিত প্রায় সব রকমের সাদা ফুল মজুদ আছে এখানে। এত ফুলের ভিড়েও কেবল একটি ফুলের অনুপস্থিতি আমার বাগানটাকে আজও অপূর্ণ করে রেখেছে। জুঁই ফুল। তোকে পুরোপুরি ভুলতে গিয়েই তোর নাম জড়ানো আমার প্রিয় ফুলটাকে কত বছর হয়ে গেল দূরে সরিয়ে রেখেছি। না না, এসব ভাবতে বা বলতে গিয়ে তোকে মনে পড়েনি। মনে পড়েছে অন্য একটা অদ্ভুত কারণে। 2 মাস আগে লাগানো সাদা গোলাপ গাছটাতে এই প্রথম একটা ফুল ফুটেছে। দিন শেষে কিছুটা আরাম পাবার লোভে বাগানের বেঞ্চটাতে এসে বসি। গোলাপটার নিরাপত্তার কারণেই চারপাশে কয়েকটা কাটা গাছের ডাল ছড়িয়ে দিয়েছিলাম। হঠাৎ একদিন লক্ষ্য করলাম কোথা থেকে একটা কালচে খয়েরি রঙের পায়রা বাগানের পাঁচিলটাতে এসে বসে আর গোলাপটার দিকে তাকিয়ে কিছুক্ষণ বসে থেকে আবার চলে যায়। গোলাপটাও বেশ শাখা প্রশাখা দুলিয়ে ওর সঙ্গটাকে প্রশ্রয় দেয়। প্রতিদিন নির্দিষ্ট সময় মেপে পায়রাটির ওইটুকু বসে থাকা 10 বছর আগের
আমিকে মনে করিয়ে দেয়। সপ্তাহের 3 দিন ভূগোলের ব্যাচ, সন্ধ্যে 7টায় ছুটি, কৃষ্ণদার চায়ের দোকানের মোড়, আর তোর জন্য আমার অপেক্ষা। গোলাপটার চারপাশের কাটা গাছের ডালগুলো পুরো তোর বাবার মতো, ভীষণ শক্ত পাহারা আর কি। আমি আমার অতীতকে স্মরণে রেখেই কতবার পায়রাটাকে ঢিল ছুঁড়ে তাড়িয়েছি, তবু বেহায়া পাখিটা একদম আমার মতো উড়ে এসে জুড়ে বসেছে ঠিকই, কিন্তু অধিকার কায়েম রেখেছে বেশ। যেদিন প্রথম পাঁচিল ডিঙিয়ে পায়রাটা গোলাপ গাছটার সব থেকে কাছে থাকা টগর ফুলের ডালটাতে এসে বসলো, আমার দুম করে তোকে প্রপোজ করার দিনটার কথা মনে পড়ে গেছিল। সেদিন সমস্ত ভয়গুলোকে বুকের ডান দিকে রেখে বাম দিক থেকে পাওয়া সাহসটাকে বডিগার্ড করে বিকেলের বন্ধু মহলে তোর সামনে হাঁটু গেড়ে বসে ফিল্মি কায়দায় প্রেম নিবেদন করেছিলাম। অত বন্ধুদের মাঝে অমন বিশ্রীভাবে অপমানটা নাইবা করতে পারতিস। সেদিন যদি আমার দিকে তর্জনী বাড়িয়ে দেওয়ার বদলে অনামিকাটা বাড়িয়ে দিতিস, জীবন রাস্তাটা বোধহয় অন্য পথে বাঁক নিত। যাক সেসব, তারপর থেকে পায়রাটা ওই টগর গাছটাতে এসেই বসত। ওদের দূরত্ব কমছিল দেখে কোথাও যেন একটা জিতে যাওয়ার আনন্দ অনুভব করছিলাম। খুশিতে ভুলেই গিয়েছিলাম তোকে করা শেষ ফোন কলটা তোর হাজব্যান্ড রিসিভ করেছিল। সেদিন শুধু ফোনটাই রিসিভ করেনি, তার সাথে সাথে ভেঙে দিয়েছিল তোর মাথা ভর্তি আমার সিঁদুর দানের স্বপ্নটা। জানিস, পায়রাটাকে গোলাপটার অত কাছে থাকতে দেখে নিজে থেকেই কাটা গাছের ডালগুলোকে সরিয়ে দিই। রবিবারের এক বিকেল পায়রাটা হঠাৎ টগর গাছটাতে না বসে সরাসরি গোলাপ গাছের ডালে গিয়ে বসলো, আর সঙ্গে সঙ্গে গোলাপের 4-5টা তীক্ষ্ণ বড় কাঁটা ঢুকে গেল পায়রাটার শরীরে। পায়রাটার গা বেয়ে তখন রক্ত পড়ছিল অঝরে, কিন্তু অদ্ভুতভাবে নিচের দৃশ্যটা দেখে আমার শরীরটা শিউরে উঠল। আমি সম্পূর্ণরূপে থমকে গেলাম। পায়রাটার শরীরের রক্তে সাদা গোলাপটা আস্তে আস্তে রক্তিম আভায় পরিণত হচ্ছে। আমি কেমন যেন গোলাপটার মধ্যে তোর মুখ দেখতে পাচ্ছিলাম, সেই এক মাথা ভর্তি সিঁদুর। জানিস, পায়রাটাকে অনেকভাবে বাঁচানোর চেষ্টা করেছিলাম। ডাক্তার মেশো বলেছিল একটা কাঁটা ওর হৃৎপিণ্ডে ভিদে আছে, বাঁচাতে পারিনি শেষ পর্যন্ত। কাছের মানুষ আঘাত করলে মানুষ বেঁচে থাকতে পারে, পাখিরা পারে না বোধহয়। অনেক সময় হয় না, শুনতে শুনতে আমরা সংজ্ঞাহীন হয়ে যাই, ভাষা থাকে না মুখে, খুঁজে পাই না। এমনই কিছু। আবৃত্তিটা কত বছর বয়স থেকে শুরু হয়েছিল? ছোটবেলা থেকেই। অ্যাকচুয়ালি হাতে খড়িটা বলতে গেলে আমার মা, সম্পূর্ণ ক্রেডিট আমার মায়ের। আরেকটা যেটা তোমার কবিতার মধ্যে একটা প্রেজেন্টেশন ছিল, খুব মর্মান্তিক প্রেমের একটা কাহিনী বলা যায়। দেখো, গানগুলো আমাদের যেমন দিয়েছে বিভিন্ন রকম ভাষা, সেইভাবে মনকে ছুঁয়ে গেছে। কবিতাও কিন্তু কোনো অংশে কম নয়, বরং যদি ভালোভাবে কিছু শোনা যায় মন দিয়ে, খুব কষ্ট হয়, কখনো আনন্দে মানুষের মন অনেক প্রসারিত হয়। কলমে দুর্গা বেরা। আর যদি দেখা না হয় তোমাতে আমাতে, ক্ষমা ছুঁড়ে দিও আমি থাকা আসমানে। মনে পড়া তাকে এক কোণে ফেলে রেখো, আমি নাভি হব পুড়েও না পোড়া প্রাণে। আর যদি দেখা না হয় তোমাতে আমাতে, মার্জনা করো আমার দেওয়া ক্লেশ।
অনিচ্ছায় যদি আসি বাতিল স্মৃতিতে, বিস্মৃতিতে বেঁচে বলো আছি বেশ। আর যদি দেখা না হয় তোমাতে আমাতে, যদি আমার না ফেরা ওঠে চরমে, মরকের পথে শোক বয়ে যাওয়া রাতে তোমার একাকী আগলে রাখবো মরমে। আর যদি দেখা না হয় তোমাতে আমাতে, পিয়ানোর সুর ভরা বেদনায় সেধো ভিনদেশী কোনো থমকানো বর্ষাতে, ঝরা বকুলকে সমাধির ফুল ভেব। আর যদি দেখা না হয় তোমাতে আমাতে, মেঘমল্লারে সাজিয়ে অকাল মেঘ, বৃষ্টি হলেই নিভিও আমার স্মৃতি, আমি তোমার গভীরতর আবেগ। আর যদি দেখা না হয় তোমার আমাতে, আড়াল থেকে ফিরিয়ে নিও অতীত, সুতো ছেঁড়া এক একাকিত্বের বাঁকে, বন্দি করো ভালো থাকার ভিত। একদম একটা বিরহের কবিতা। পরবর্তী কবিতা রমা চন্দারের কলমে। দূরত্ব না বাড়লে আমাদের প্রেমটা ঠিক কতটা গভীর বোঝা যেত না। লকডাউন হওয়ার ফলে শুধু একটিবার তোর হাতে হাতটি রাখতে চাওয়ার আকুলতাটুকু তীব্রভাবে অনুভব করছি রে। ফোনে কথা হচ্ছে, হোয়াটসঅ্যাপে কথা হচ্ছে, ভিডিও কলেও দেখতে পাচ্ছি, তবু দেখ ইচ্ছে করলেই তোর কাঁধে হাতটা আমি রাখতে পারছি না। সামনাসামনি কতবার যে বলেছি আর তোর সাথে কথা বলবো না, যা। এখন ক্যালেন্ডারের পাতায় রোজ দাগ কাটছি আর প্রতীক্ষা করছি কবে আবার তোর প্রিয় চকলেটটা হাতে তুলে দেব, কবে আবার দুজনে ঘাসের গালিচায় বসে খুনসুটি করব, কবে আবার আমরা তুমুল ঝগড়া করতে করতে হেসে ফেলব। জানিস, পৃথিবীর এই অসুস্থতার সময়ে আমি তো মৃত্যুকে নয়, ভালোবাসাকেই খুব কাছে থেকে দেখতে পাচ্ছি। এই মুহূর্তে সকলে যেন ভালোবাসার থেরাপি দিয়ে পৃথিবীকে সুস্থ করতে চাইছে। তাহলে তোকে ছুঁতে চাওয়ায় আমার কি দোষ বল? এখনো ভোরবেলায় কুহু কণ্ঠ শোনা যাচ্ছে, এখনো গাছের ফুলেরা বাতাসে দুলে দুলে খেলা করছে, এখনো সূর্য নিয়মিত উঠছে, এখনো নদী সাগর সঙ্গমের টানে ছুটে চলেছে, এখনো আকাশে তারারা মিটমিট করে দিব্যি হাসছে। দেখ, মানুষ ছাড়া পৃথিবীতে সকলেই প্রায় ভালো আছে। আসলে কি জানিস, মানুষ প্রকৃতিকে নিয়ে এতদিন খেলেছে, তাই প্রকৃতি মানুষকে নিয়ে খেলে নিউটনের তৃতীয় গতিসূত্রের ব্যাখ্যা দিচ্ছে। এই শোন, এই মুহূর্তে মনে হচ্ছে, ইস, আমি যদি পাখি হতাম তাহলে উড়াল দিয়ে তোর বারান্দার গ্রিলে বসতাম। পরন্ত বেলায় দোলনায় দুলতে দুলতে তুই হয়তো আনমনে গান শুনতিস, আর আমি টুক করে তোকে দেখেই আবার আকাশে ইচ্ছে ডানা মেলে দিতাম। ভেবে দেখ, বহু যুগ আগে যে প্রেম শুধু চিঠির উপর নির্ভরশীল ছিল, সেই প্রেমিক প্রেমিকারা কতখানি ধৈর্যশীল ছিল, তাই না? করোনার কাছে সংযমের শিক্ষা নিয়ে একদিন আরও একটু নিজেকে বাদ দেব ভাবছি। না ফোন, না হোয়াটসঅ্যাপ, না ভিডিও কল। শোন, একদিন তুই আর আমি রোজ একে অপরের উদ্দেশ্যে একটি করে চিঠি লিখে রাখব। যেদিন দেখা হবে আমাদের, তোর চিঠিটা আমি পড়ব আর আমার চিঠিটা তুই পড়বি। কেমন? এই সুযোগে আমাদের প্রেমটা অক্ষরে অমরত্ব পাবে। কিরে, আমার প্রস্তাবে রাজি তো? এবার আমরা শুনবো দুর্গা বেরার কলমে তোমার অভিমান।
কটি বিনিদ্র রাত দিলে তোমার অভিমান ভাঙবে বলো তো? তোমার বুঝতে না দেওয়া অবজ্ঞা যে আমিও বুঝতে পারি। তোমার আলিঙ্গনের হালকা স্পর্শে আমি ছিটকে পড়ি, অন্তরের অন্ধ আগুনে তুমি পোড়ো আর আমি ভস্ম হই। কফটা চোখের জল দিলে তোমার অভিমান ভাঙবে বলো তো? আমি তো চাই চৈত্রের মাঠে থই থই করুক শ্রাবণ, নির্জন বনে হাঁটুতে মুখ রাখা দেখে লজ্জায় চোখাচোখি হয়ে দেদৌড় দেদৌড় মারি। কতক্ষণ ওষ্ঠ দিলে ওষ্ঠে তোমার অভিমান ভাঙবে বলো তো? তোমার এক দৃষ্টিতে তাকানোটা আর দেখতে পাই না যে আমি তো তোমার প্রেমে পড়ে মনের গভীরতা মাপি। মন পোড়া আগুনে ঘুম আসে না, সে কি আমারই দোষে? কটা নিঃশব্দ প্রতীক্ষা দিলে তোমার অভিমান ভাঙবে বলো তো? মনেতে অভিমানী তরবারি রেখে আমাকে ছেটে ফেলো না। ওই দিগন্তকে এক ফুয়ে উড়িয়ে দিয়ে ওপারের যত সুখ সব লুটে পুটে তাই দিয়ে তোমার বুকে সহস্র ঢেউ তুলে লুকিয়ে রাখা কান্নাগুলোকে ধুয়ে দেব। কতটা শূন্যতা দিলে তোমার অভিমান ভাঙবে বলো তো? আমার তো ইচ্ছে করে হাত ধরাধরি করে আলপথে ধানের গন্ধ মেখে দিকশূন্য হয়ে তুমি আমি ছোটাছুটি করি গোধূলির সূর্যকে দীপ্ত দেখতে। তুমি কি চাও তোমার কাছে লুট হওয়া আমিটা আগুনের কাছে আদর চেয়ে নিক? কবিতা যারা লেখেন, কবিতা হয়তো তাদের কাছে সব থেকে ভালো বন্ধু হতে পারে, মনের বিভিন্ন ভাবনাগুলো তুলে ধরার একটা মাধ্যম। বেশ ভাল লাগছিল শুনতে। চলুন কথা না বাড়িয়ে আবার পরে কি রয়েছে শুনে নেব। কলমে মৃন্ময়ী চৌধুরী। প্রিয় ব্ল্যাকমুন, কেমন আছিস আজ আর জানতে চাইব না, কিন্তু কিছু জিজ্ঞাসার জন্য অধিকারের শংসাপত্র প্রয়োজন হয়। বা বলতে পারিস যে মানুষটার জন্য আমি হাসতাম, যে মানুষটার জন্য আমি গাইতাম, সর্বোপরি যার জন্য আমি বাঁচতাম, তাকে কেমন আছিসের ঘেরা টোপে ফেলে পর করে দিতে চাই না। চিঠিটা আদৌ কোনোদিনও গিয়ে পৌঁছবে কিনা সেটাও আমার জানা নেই। তোকে দেখার প্রথম দিনটা ভাবলে এখনো কেমন যেন 30 বছরের শরীরটা 19 বছরের যুবক হয়ে ওঠে। তুই লেগে থাকার সময়গুলো কি ভীষণ জ্যান্ত, আমাকে আজও বাঁচিয়ে রেখেছে। গ্রামের ছেলে ছিলাম, যাদবপুর ইউনিভার্সিটির প্রেমিসিসে পা দিয়েই আমি কেঁপে উঠেছিলাম। না, ছাত্র হিসেবে যে আমি খুব খারাপ ছিলাম তা নয়, তবে ইংরেজিতে কথা বলায় তেমন সরগর ছিলাম না। চারিদিকের এক্সকিউজ মি, ডু ইউ হ্যাভ এনি এক্সট্রা পেন, এর ভিড়ে একটু সরে বসবে। আওয়াজটা শুনে সেদিন তোকেও বাংলা ভাষার মতো খুব সহজ এবং বড্ড কাছের কেউ মনে হয়েছিল। বন্ধুত্বের সাথে সাথে তুমি থেকে তুইয়ের রূপান্তর সময় নেয়নি বেশি। আমার কষ্ট মনে আছে ফার্স্ট ইয়ারের রেজাল্টের দিনটা। ফার্স্ট ক্লাস পেয়েছিলাম, শুভেচ্ছারা আমায় ঘিরে ফেলেছিল। হঠাৎ দেখলাম একটা রজনীগন্ধার স্টিক নিয়ে তুই সামনে দাঁড়ালি। ওটা আমাকে দিয়ে বলেছিলি গোলাপের রক্তিম আভা বড্ড লোকের নজর কাড়ে, আমরা বরং সাদা কালোয় আমাদের সম্পর্ক সাজাবো সবার আড়ালে। সত্যি কথা বলতে সেদিনই আমি প্রথম তোর প্রেমে পড়েছিলাম। জানিস, এই কঠিন স্মৃতিগুলোকে টুকরো টুকরো করে ভেঙে বাঁধিয়ে রেখেছি হৃদয়ের এক একটা স্পন্দনরূপী ফ্রেমে। আচ্ছা, তোর মনে আছে একবার 2 দিন টানা বৃষ্টি হয়েছিল, পরদিন সকালে
তুই আমার হস্টেলের সামনে হাজির হয়েছিলি মাটি ভর্তি কাঁচের বয়াম নিয়ে। একদিন তোকে কলেজ ক্যান্টিনের আড্ডায় বলেছিলাম, বৃষ্টি থামার পর ভেজা মাটির সোদা গন্ধ আর রাতের নীরবতা আমার খুব প্রিয়। বয়ামের মাটি দেখে আমার রুমমেটরা খুব হেসেছিল, কিন্তু বিশ্বাস কর, আনন্দে আমি সেদিন সারা রাত নির্মল আকাশের শান্ত চাঁদের দিকে তাকিয়ে একজনকে অগণিত ধন্যবাদ জানিয়েছি। আমার সব ছেলে মানুষের কাজকর্মগুলো তোর কাছে কি পরম আদরে প্রশ্রয় পেত। তুই হারিয়ে যাওয়ার পর ওই কাঁচের বয়ামের মাটিতে আমি একটি শিউলি গাছ লাগিয়েছি। তুই বলতিস, বাইরের চকমকের চেয়ে ভেতরের স্নিগ্ধতা অনেক বেশি টেকসই। শিউলি ফুলও তেমন রংবাহারি নয়, কিন্তু ওর অন্তস্থ সুগন্ধ আমাকে সবসময় তোর উপস্থিতি অনুভব করায়। আমার একটা কথা ভীষণ মনে পড়ে, 13ই অক্টোবর তোর জন্মদিনের তারিখ। হ্যাঁ, ওই তারিখেই তোর ভাই অ্যাক্সিডেন্টে, আর তখন থেকেই তুই ওটাকে আনলাকি 13 বলতিস। ওই দিনটা এলেই তুই যেন কেমন গুটিয়ে যেতিস, ঘরেই থাকতে ভালোবাসতিস একা। আমার ভালো লাগতো না, তাই তো সেবার নয়নিকাকে দিয়ে প্ল্যান করে বোলপুর নিয়ে এসেছিলাম তোকে। দুপুরে চিনি কম লবণ বেশি পায়েস করেছিলাম। তারপর বিকেলে মেঠো পথের বাঁকে যে বসার বেদিটা ছিল, ঘন্টার পর ঘন্টা দুজন দুজনের পিঠে পিঠ ঠেকিয়ে সবুজ সংসারের স্বপ্ন দেখেছিলাম। হয়তো ঝুপ করে সন্ধ্যা নেমে আমাদেরকে ঘিরে ফেলেছিল। আকাশে ছিল বাঁকা এক ফালি চাঁদ, কয়েকটা মিটিমিটি তারা চোখে নতুন স্বপ্ন আঁকছিল আপন মনে। কথাটা সেদিন চুপ ছিল। 5 স্টার হোটেলের মোহ সেলফির ঝলকানির চেয়ে অনেক দূরে ওই দিনটা নিজের কাছে বড় একটা প্রাপ্তি ছিল। আমি সত্যি আজও বুঝিনি তুই নিজেকে কেন লুকিয়ে নিলি। কি ভুল ছিল আমার? ভুল নাকি পাপ? নিজের কাছে প্রশ্ন করেছি বারবার, উত্তর মেলেনি। আমি জানি না আবার কখনো ফিরে পাবো কিনা, জানি না তোর কবিতায় নতুন অক্ষর লেখা হবে কিনা, আবির রাঙা দুপুরের আভা তোর গালে ফুটে উঠবে কিনা। নয়নিকার থেকে শেষ খবরে জেনেছিলাম নিজেকে তুই ঘরবন্দি করেছিস, তবে ঠিকানার কোনো উল্লেখ ছিল না তোর চিঠিতে। জানিস, জামরুল রাঙা বিকেলগুলো আর আসে না চিলে কোঠায়। ডাকনামগুলোয় বড্ড মন খারাপ জমেছে। আজকাল ঝুল বারান্দার কার্নিশে দুটো কপত কপতি এসে বসে, আমি তাড়িয়ে দিই, কারণ ওদের দেখলে আমার হিংসে হয়। হিংসে। ভালোবাসা আর বিশ্বাসের একই সরল রেখায় বাস। তোকে তো আমি কথা দিয়েছিলাম যে কোনো পরিস্থিতিতে তোকে সামলে নেব। তুই একবার ভরসার সুতো হয়ে দেখতিস, আমি ঠিক ভালোবাসা বুনে দিতাম। তবে কেন বিশ্বাস করতে পারলি না আমায়? সত্যি বলতো, ভালোবেসেছিলি আমায়? ইতি তোর সানরে।